7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। প্রস্তুত সংসদ ভবনের এলডি হল। গুরুত্ব পাবে সংসদ নির্বাচন। দলের কাছে প্রত্যাশা তুলে ধরবেন তৃণমূলের নেতারা। নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু। পদ নিয়ে উত্তেজনা, হাতাহাতি। কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। সমস্যা সমাধানে 2 দিনের কর্মসূচি ঘোষণা। অনিরাপদ রাতের ঢাকায় যৌথ বাহিনীর টহল। মোড়ে মোড়ে তল্লাশি। নগরবাসীর সহযোগিতা চাইলেন ডিএমপির ডিবি প্রধান। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং অবশেষে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীকে ছাড়ছে ইসরায়েল। 4 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। তেল আবিবের হুমকির পর পশ্চিম তীরের শরণার্থী শিবির ছাড়ছেন বাসিন্দারা। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। বুধবার রাতে সভাস্থল সংসদ ভবনের এলডি হল পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সার্বিক ব্যবস্থাপনা তদারকি করে সন্তোষ প্রকাশ করেন তিনি। বর্ধিত সভা সফল হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের এলডি হলে এ সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা। এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, থানা উপজেলা পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকও। এই বছরের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারা ব্রুনের সঙ্গে সাক্ষাতে কথা জানান তিনি। অধ্যাপক ইউনুস বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করার প্রয়াসে জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে 3-0 আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়। সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন জার্মান সরকারের কমিশনার জারা ব্রুন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জার্মান সরকারের কমিশনার। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংকট নিরসনে বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা। দাবি মানা না হলে 28 ফেব্রুয়ারি পালিত হবে ঢাকা ব্লকেড কর্মসূচি। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন হয়নি অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বঞ্চিত হচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা শেষমেশ গড়ায় রাত পর্যন্ত। বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির কথা। যারা আমাদের বন্ধুদের উপর, ভাইদের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্র সংগঠনের যে রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্সটা যেন নিশ্চিত থাকে। দাবি পূরণের কোনো দৃশ্যমান আশ্বাস না দেয়, তাহলে 28 তারিখে আমরা সারা দেশে ঢাকা ব্লকেটের ডাক দিব। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন উল্লেখ করে হাতাহাতির নিন্দা জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের একটা অংশ। আপনারা যদি কোনো ছাত্র সংগঠন বা যাই করবেন না কেন, দেশের পলিসি নিয়ে যেই কাজ করবেন না কেন, আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন সেমভাবে ওই কাজগুলো যেন থাকে। সম্মিলিতভাবে হাসিনা পতনের এক দফা আন্দোলন করা সহযোদ্ধাদের সঙ্গে বিবাদ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে দ্রুত সমস্যা সমাধানেও দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।
সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ দমনে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএমপির ডিবি প্রধান। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে রাজধানীর গুলশান, উত্তরা, আবদুল্লাপুর, কমলাপুর সহ বেশ কয়েকটি এলাকায় চলছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ তৎপরতা। চেকপোস্ট বলেন, পেট্রোল, ফুড পেট্রোল, আমাদের মোটর সাইকেলের টহল, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের টহল, সেনাবাহিনী টহল, যা যা করণীয় নগরবাসী, র্যাব ফোর্সেস আছে, সব কিছু নিরাপত্তার জন্য যা যা করণীয়, নগরবাসী যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ তা করে যাব। সন্ত্রাসী যেই হোক, সে যদি যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। চট্টগ্রামেও জাতীয় পরিচয়পত্র সংশোধনে ভোগান্তি নিত্যসঙ্গী। অনলাইনে আবেদন করে হার্ড কপি নিয়ে বছর পর বছর ঘুরেও হয়রানি থেকে রেহাই মিলছে না। এখনও 25,000-এর বেশি আবেদন জমা আছে নিষ্পত্তির অপেক্ষায়। সচেতন মহলের অভিযোগ, এর দায় এড়াতে পারে না নির্বাচন কার্যালয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলছেন, অনিয়ম এড়াতে নানা কাগজের যাচাই বাছাই ও তদন্তের সময় বেশি লাগছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বৃদ্ধা নূর বেগম জাতীয় পরিচয়পত্রে বাবার নাম সংশোধনী নিয়ে বিড়ম্বনা তার ছেলে আর বউকে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শেষ বয়সেও ঘুরছেন 1 বছর ধরে। পদে পদে ভোগান্তি আর হয়রানি। আমার আইডি সংশোধনের জন্য দেওয়া হয়েছে প্রায় অলমোস্ট 1 ইয়ার, বাট তারা বলছে 6 মান্থ পর আপনারা যোগাযোগ করেন, কিন্তু 6 মান্থ পর আমরা আসছি, এখন বলছে সেটা আমরা জমা রাখছি। একটা জায়গায় একটা শহীদ জন্য 14 বার যাইতে হয়, কিন্তু কাজ হয় না। চট্টগ্রামের বাঁশখালী জাকির হোসেনের জন্ম 1972 সালে হলেও এনআইডিতে আছে 1979, আর চন্দনেশের মোহাম্মদ হোসেনের 1991 সালের পরিবর্তে আসে 1987। তারা দুজনই 8 থেকে 10 ধরনের কাগজপত্রে অনলাইনে আবেদন করেছিলেন। এখন হার্ড কপি নিয়ে দৌড়ঝাঁপ নানা কক্ষে। 6 মাস হয়ে গেছে, এখন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আবেদনপত্রটা আমি করতেছি প্রায় আজকে 4 বছর। এদিকে ভোটার হালনাগাদের কারণে দুর্ভোগ বাড়ছে সেবা গ্রহীতাদের। 13 ধরনের কাগজপত্র জমা দিয়েও নানা জটিলতায় পড়তে হচ্ছে ভুক্তভোগীদের। তবে সুজনের অভিযোগ, ভোগান্তি আর হয়রানির দায় এড়াতে পারে না নির্বাচন সংশ্লিষ্টরা। আমার কাছে রিপোর্ট আছে 1 বছর 6 মাস 9 মাস ঝুলিয়ে রেখেছে, এবং ওখানে লেনদেন করলেই ঠিক করে। সেখানেও দুর্নীতি হচ্ছে, দুর্নীতির কারণে আছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলছেন, জেলা উপজেলা ভিত্তিক নতুন আবেদন সংশোধনী সহ 7 ক্যাটাগরির 20 থেকে 25,000 আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। নানা জটিলতা ও অনিয়ম এড়াতেই কাজের ধীরগতি। যে কোনো পরিবর্তনের জন্য আমাদেরকে তদন্তের উপর নির্ভর করতে হয়, তদন্ত রিপোর্ট তৈরি করতে হয়, ওনারা আবার ডকুমেন্টস তৈরি করে সেটাকে সাবমিট করতে হয়, কিছুটা সময় এখানে যায়। এসব বিড়ম্বনার পাশাপাশি প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে 2,500 থেকে 3,000 আবেদন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবন জুড়ে ফের জলদস্যু আতঙ্ক। প্রথমে মারধর, পরে মুক্তিপঞ্চে অপহরণ করছে দস্যুরা। তাদের অত্যাচার আর নির্যাতনের ভয়ে পেশা ছাড়ছেন জেলেরা। গত 2 মাসে আশানুরূপ পাস পারমিট না হওয়ায় বন বিভাগের রাজস্ব আয় কমেছে আশঙ্কাজনক হারে। প্রশাসন বলছে, জেলেদের নিরাপত্তা ও সুন্দরবন দস্যু মুক্ত করতে কাজ চলছে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সাগর ও সুন্দরবনে মাছ আর কাঁকড়া আহরণে জীবন জীবিকা নির্ভর করে কয়েক লাখ মানুষের। সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছেন জেলেরা। 2018 সালে 1 নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা হওয়ায় বেশ ভালোই চলছিল জেলে মহাজনদের জীবন। কিন্তু দীর্ঘ 7 বছর পর আবারও নতুন করে সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে দয়াল, শরীফ, আসাবুর ও মজনু সহ প্রায় 6টি জলদস্যু বাহিনী। বনের মধ্যে জেলে দেখলেই অস্ত্রের মুখে মুক্তিপণ দাবিতে অপহরণ করছে তারা। মুক্তিপণের টাকা না দিলে জেলে বহরে চালায় লুটপাট, হামলা ও মারধর সহ নানা অত্যাচার, নির্যাতন। গত 6 মাসে সাগর ও সুন্দরবনের পূর্ব রেঞ্জ থেকে শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটে।
গত ২৬ জানুয়ারি দুবলাচর থেকে ১৫ জেলে অপহরণের পর মোটা অঙ্কের বিনিময়ে জিম্মি দশা থেকে ১০ জেলে ফিরে আসলেও এখনও ৫ জন দস্যুদের জিম্মায়। এর মধ্যে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কয়েক দস্যুকে আটকও করা হয়। কিন্তু দস্যু আতঙ্কে অনেকেই সুন্দরবন কেন্দ্রিক পেশা ছেড়ে দিয়েছেন। সুন্দরবনে যাচ্ছি না শুধু ডাকাইতের ভয়তে। সুন্দরবনে যাবো, জলদস্যু ধরবে, ধরে মারধর করবে, টাকা দেয়। কাঁকড়া মাকড়া যা পাইছিলাম সব রেখে দিছে, মারধরও করলো। এই কারণে জঙ্গলে আশা করি আর যাওয়ার ইচ্ছে নাই। জেলেরা বনে না যাওয়ায় আশানুরূপ পাস পারমিট হচ্ছে না বন বিভাগের। মোংলা চাঁদপাই স্টেশনে গত জানুয়ারি মাসে পাস হয়েছে ৯৬১টি, ফেব্রুয়ারিতে যা নেমে আসে ৩৮৪টিতে। এতে রাজস্ব নেমে আসছে ৩/১ অংশে। তবে জেলেদের নিরাপদে মাছ আহরণের জন্য সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কাজ চলছে বলে জানালো প্রশাসন। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সবাইকে বিষয়টা অবগত করে যাতে আমরা সবাই সর্বসম্মিলিতভাবে যাতে আমরা সুন্দরবনের পরিবেশ বজায় রাখতে পারি। আমরা দুবলায়, আমরা কয়রাতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি এবং তাদেরকে আটকের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ৩২টি বাহিনীর ৩২৮ জন দস্যু, ৪৬২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২২,৫০৪টি গোলা বারুদ সহ আত্মসমর্পণ করেছিল। সময় সংবাদ, মোংলা। আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খুলনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় জরুরি সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা, আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হলেও বাড়েনি কাজের গতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদে সকাল ১১টায় গিয়ে দেখা যায় সেবা প্রত্যাশীদের ভিড়। তবে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান দেবব্রত মল্লিকের রুমে তালা ঝুলছে। ইউনিয়নের চেয়ারম্যান বিধানচন্দ্র রায় আত্মগোপনে থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা যায় গত ১৫ দিন ধরে আত্মগোপনে রয়েছেন তিনিও। ফলে নাগরিকদের জন্মমৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, ওয়ারিশান সনদের মতো জরুরি সেবা পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বারবার এসে ফিরে যাচ্ছি, আমার কাজটাও হচ্ছে না। হঠাৎ করে একদিন আসলো, ওই দিন অনেক চাপ পড়ে যায়, কারোরটা সই হয়, কারোরটা আবার সই হয় না। ৩-৪ দিন আসে বললো যে এমুক দিন আসো, অমুক দিন আসো, এমুক তারিখ দেয়। এর জন্য আমাদের একটু সমস্যা হয়, ভোগান্তি, চেয়ারম্যান নাই। শুধু এই ইউনিয়ন নয়, সরকার পতনের পর নানা অনিয়মের অভিযোগ ও মামলার আসামি হওয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে অন্তত ২৪ জন আত্মগোপনে আছেন। এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা, আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও বাড়েনি কাজের গতি, বেড়েছে ভোগান্তি। এমন চিত্র খুলনা বিভাগের বেশিরভাগ জেলায়, বিশেষ করে বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আত্মগোপনে থাকা চেয়ারম্যানের সংখ্যা বেশি। চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে এখন ইউনিয়নের মানুষ আসলে বিভ্রান্তির মধ্যে রয়েছে। টোটাল ইউনিয়ন পরিষদ সেবার মান অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে। চেয়ারম্যান না থাকলে কাজটা কে করবে? আর যাদের দায়িত্বে দেওয়া তারা কেউ এখানে থাকে না। চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় কাজের গতি কমার কথা স্বীকার করছেন ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরাও। যাচ্ছে তো আমরা এখানে কাউকে চিনি না বা করতে পারি না, এটা জনপ্রতিনিধিরাই পারে। সেই কাজগুলো আমাদের একটু বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের একটু সমস্যা হয়, কারণ অনেক দৌড়দৌড়ি, অনেক কাজের উপজেলায় বেশিরভাগই কাজ থাকে চেয়ারম্যান মহোদয়ের, সে দেখতে একটু সমস্যা হচ্ছে। আর নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ আরও বাড়ানোর পরামর্শ নাগরিক নেতাদের। নির্বাচন যতদিন না হবে ততদিন এখানে প্রশাসক নিয়োগ করা উচিত। এদের মাধ্যমে যদি করা হয় তাহলে এইটার এক ধরনের এটার নিয়মতান্ত্রিকতা রক্ষা করা যেতে পারে। স্থানীয় সরকার বিভাগ বলছে, চেয়ারম্যানদের অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে নাগরিক সেবার গতি কমে গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিক যেই সেবাটা সেটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সেটি যদি আমরা জানতে পারি, সেটি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সরাসরি আমার জায়গা থেকে ইউনোর মাধ্যমেও সেই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। খুলনা বিভাগের ১০ জেলায় ৫৮০টি ইউনিয়ন পরিষদে সম্প্রতি ৯৫ জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চিনি উৎপাদনের জন্য চালু হলেও এখন মদ বেচে লাভের মুখ দেখছে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি। কাঁচের বোতলে বিক্রি করা মদের চাহিদা বাড়ায় চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি। আশা বছর শেষে মুনাফা ছাড়াবে ১০০ কোটি টাকায়। চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
রবার্ট কেরু নামের ব্রিটিশ নাগরিকের উদ্যোগে 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় গড়ে ওঠে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। স্বাধীনতার পর থেকে এটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। চিনিতে লোকসান হলেও সম্প্রতি মদ বিক্রি করে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে। গেল অর্থ বছরে 400 কোটি টাকা আয়ের ধারাবাহিকতায় চলতি বছর শেষে ভালো মুনাফার আশা তাদের। ডিস্টিলারি বিভাগ থেকেই মূলত বেশি লাভের মুখ দেখা যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বাজারে ইতিমধ্যে প্রায় 2,38,000 বোতল আমরা সরবরাহ করেছি এবং কাস্টমারদেরকে আমরা এর রিভিউ নিয়েছি। অটোমেশনের বোতল কীভাবে প্রোডাক্ট হয় তারা সেটা দেখছে। তারা অটোমেশনে উৎপাদিত লিকারের কোয়ালিটি ভালো বলে আমাদেরকে বলছে। গেল বছরের 20 ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ অটোমেশন পদ্ধতিতে মদ উৎপাদন শুরু করে। এই পদ্ধতিতে প্রায় 2.5 লাখ বোতল মদ উৎপাদন হয়েছে। মেশিনের ব্যবহারে উৎপাদন বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। অটোমেশন চালুর কারণে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে এবং আমরা অধিক মুনাফা অর্জন করছি। রেমিটেন্সও বাড়ছে, লভ্যাংশ আমরা তার 5% পাচ্ছি। আমরা ব্যাপক পরিসরে উৎপাদন করে বাজারের চাহিদা পূরণ করতে পারছি খুব অল্প সময়ের মধ্যে। সম্প্রতি কক্সবাজার ও কুয়াকাটায় 2টি মদ বিক্রয় কেন্দ্র চালু করেছে কেরু অ্যান্ড কোম্পানি। চিনি ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, ভিনেগার ও জৈব সার উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কাঁচা সড়কে পথ চলতে হচ্ছে বছরের পর বছর। কি বর্ষা কি শুষ্ক মৌসুম, সবসময়ই ভোগান্তি নিয়ে যাতায়াত করছেন ঝিনাইদহের গ্রামীণ জনপদের বাসিন্দারা। জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনও পাকা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ চলছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শৈশব কৈশোর পেরিয়ে জীবন সায়নে উপনীত হলেও এলাকার সড়কগুলোর উন্নয়ন না দেখে নিজের হতাশার কথা বলছিলেন ঝিনাইদহ সদরের খাজুরা এলাকার রাহেলা বেগম। ছোটকালে তো কাদা পানির মধ্যে বেড়াইছি, এখন বুড়ো হয়ে গেলাম তাও সে কাদা পানি ছাড়াইল না। সদর হরিণাকুণ্ডু, শৈলকুপা, মহেশপুরের কয়েকটি এলাকায় ঢুকলেই চোখে পড়বে এমন বাস্তবতা, যেখানে মানুষের যাত্রাপথ এখন নির্ভর করে কাদা ধুলোর উপর। রোদ বৃষ্টি ধুলোবালি হিসেব করে চলতে হয় এ পথের যাত্রীদের। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। বৃষ্টিতে কাদা পানিতে একাকার হয়ে যায় পথ। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে দুর্ভোগে পড়েন স্বজনরা। বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। এখন এই যে ধুলোবালির সময়, এখন আমাদের পথে এই ধুলোবালিতে করতে হয়, ক্ষতি হয়। রাস্তায় কাদা পানি হয়, সে সমস্ত তো সব ঘর ধরে ওঠে, চলাফেরা তো কষ্ট হয়। এই মেন রাস্তায় একটু খোপে কাঁচা থাকার কারণে পুরো এলাকার লোকের সমস্যা। উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বৈষম্য এখানে রয়ে গেছে। এই বৈষম্য নিরসন হওয়া দরকার। অর্ধেক মানুষ সড়ক ব্যবহার করবে পাকা সড়ক, আর অর্ধেক মানুষ কাঁচা সড়ক ব্যবহার করবে, এটা আসলে হতে পারে না। এলজিডি বলছে জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। ঝিনাইদহ জেলার প্রায় যতগুলো রাস্তা আমাদের গেজেটভুক্ত আছে তাই প্রায় অর্ধেকটা এখন পর্যন্ত কাঁচা। যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন, এই দুর্ভোগ আর থাকবে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে জেলার 6 উপজেলায় মোট গ্রামীণ সড়ক রয়েছে 5,646 কিলোমিটার। এর মধ্যে এখনও কাঁচা 2,668 কিলোমিটার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মেহেরপুরে ক্ষতিকর বালাইনাশকের ব্যবহার বাড়ছে দিন দিন। পোকামাকড় ও রোগবালাই দমনে একসঙ্গে মেশানো হয় কয়েকটি কীটনাশক। এরপর তা ব্যবহার করা হচ্ছে ফসলের ক্ষেতে। বিশেষজ্ঞরা বলছেন এতে সাময়িকভাবে সফল হলেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে ফসল উৎপাদনে। এছাড়া কৃষকের স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই। বেনিয়ামিনের রিপোর্ট। কৃষক আনিসুজ্জামান শুভ ফসলের পোকামাকড় ও রোগবালাই দমনে 5টি বালাইনাশক একসাথে একটি পাত্রে ঢেলে দিচ্ছেন। এর মধ্যে 2টি কীটনাশক ও 3টি ছত্রাকনাশক। পানির সঙ্গে ওষুধগুলো মিশিয়ে তা দেয়া হচ্ছে একটি মেশিনে। পরে তা স্প্রে করা হয় পেঁয়াজ ক্ষেতে।
কৃষকরা বলছেন ফসলের রোগবালাই দমনে এভাবে কয়েকটি বালাইনাশক একসঙ্গে মিশিয়ে বছরের পর বছর ফসলে স্প্রে করছেন তারা। এতে ফসলকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা যায়। রোগবালাই দমনে সফল হওয়ায় পুরো জেলায় এমন ককটেল বানানোর প্রবণতা বাড়ছে দিনকে দিন। জমির ভিতরে যদি আপনার একাধিকবার যদি ঘোরাফেরা করা যায়, ওই পেঁয়াজের গাছগুলো ভেঙে যায়। ক্ষতির দিকটা চিন্তা ভাবনা করে আর এর পার্শ্ব প্রতিক্রিয়া একসাথে দিলে পরে আমরা ইতিপূর্বে যে বছরগুলোতে চাষ করেছি সেরকম ক্ষতি হয়নি, বরং পেঁয়াজ ভালো ছিল। কোনো কৃষি কর্মকর্তার পরামর্শে নয়, স্থানীয় বালাইনাশক ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির পরামর্শে এই ককটেল তৈরি করছেন কৃষকরা। জানেন না তার ক্ষতিকর প্রভাব। যদিও কৃষি কর্মকর্তাদের দাবি কয়েকটি বালাইনাশক দিয়ে ককটেল তৈরিতে নিরুৎসাহিত করা হচ্ছে কৃষকদের। পরামর্শ দেয় যে এটা দেন, এটা দেন। সারের দোকানে যায়, ওরা বিভিন্ন বীজ দিয়ে দেয়, যেইগুলো দিলে আপনাদের ফসল ভালো হবে। সময় বাঁচে, পরিশ্রম কম হয়। প্রত্যেকে যারা পেঁয়াজ চাষ করে তারা সবাই দেয়। কখনই একটা কেমিক্যালের সাথে একটা কেমিক্যাল মিশিয়ে এখানে স্প্রে করা বা দেয়া যাবে না। এতে করে পোকামাকড় রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওই ডোজে কাজ করবে না এবং ফসলের ক্ষতি হবে। তবে এভাবে বিভিন্ন ধরনের বালাইনাশক একত্রে মেশালে সরাসরি প্রভাব পড়তে পারে মানুষের শরীরে। বন্ধ্যাত্ব, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলছেন রসায়ন বিশেষজ্ঞরা। আর প্রাণীবিদরা বলছেন এর প্রভাবে কার্যকারিতা হারাবে ওষুধগুলো, যার দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব পড়বে ফসল উৎপাদনে। কেমিক্যাল যদি আমরা ব্যবহার করতে থাকি র্যান্ডমলি, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, তাহলে সেটা আমাদের ক্যান্সারকে আরও বাড়িয়ে দিতে পারে। বন্ধ্যাত্ব বেড়ে যাওয়ার পিছনে সবথেকে বেশি কারণ হচ্ছে সেটা আমাদের খাবারের মধ্যে এই অ্যাডাল্টেড খাবারটা অনেক বেশি ইনকর্পোরেটেড হয়ে গেছে। কিছু পোকা সেটার উপর অভিযোজিত হয়ে তারা আরও শক্তিশালী হচ্ছে। বিষটা যখন বারবার ব্যবহার করছি তখন তারাও অভিযোজিত হয়ে যাবে, ফলে আর কোনো কাজ। বিভিন্ন ধরনের বালাইনাশক একসঙ্গে মিশিয়ে দীর্ঘদিন ধরে ফসলে স্প্রে করলে শুধু মানব দেহে নয়, ক্ষতিকর প্রভাব পড়বে পরিবেশের উপরও। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। জরাজীর্ণ হয়ে পড়ে আছে যশোরের ব্লক সুপারভাইজার তথা উপসহকারী কৃষি কর্মকর্তাদের বাসভবন কাম অফিসগুলো। 2 যুগেরও বেশি সময় ধরে এই অফিসগুলো বন্ধ থাকায় কৃষক যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি নানা সমস্যায় ভুগছেন কৃষি কর্মকর্তারাও। কৃষি বিভাগ বলছে ভবনগুলো সংস্কার ও পুনর্নির্মাণের জন্য দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর মধ্যে 2-1টি ইউনিয়নে কাজও শুরু হয়েছে। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মির্দার তথ্য নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ এই ভবনগুলো একসময় জমজমাট থাকত কৃষকের পদচারণায়। ফসলের রোগবালাই প্রতিরোধে সকাল সন্ধ্যা কাছে পেতেন ব্লক সুপারভাইজার তথা উপসহকারী কৃষি কর্মকর্তাদের। কিন্তু সেই সুযোগ সুবিধা এখন অতীত। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্লক সুপারভাইজারদের বাসভবন কাম অফিসগুলোর এ জীর্ণ দশা। জেলার বিভিন্ন ইউনিয়নে থাকা এই অফিসগুলোর ভবনের পলেস্তারা খসে গেছে, ভেঙে গেছে দরজা জানালা। এসব ভবনে বসবাসের পাশাপাশি কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ সহ সহজেই সার, বীজ সহ অন্যান্য কৃষি উপকরণগুলো সরবরাহ করতেন। কিন্তু সংস্কারের অভাবে এই অফিসগুলো বন্ধ হতে থাকে। 2 যুগেরও বেশি সময় ধরে এই অফিসগুলো বন্ধ থাকায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অফিস করছেন কৃষি কর্মকর্তারা। এতে কৃষক যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি নানা সমস্যায় ভুগছেন কৃষি কর্মকর্তারাও। শত চেষ্টা করে ব্লক সুপার পার্কে আমরা পাই না। আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদে এই অফিসটা না থাকাতে আমাদের উপজেলায় 25 কিলো দূর একটা যেতে গেলে একটা লোকের জন কামাই, এদিকে গাড়ি ভাড়া সব মিলিয়ে আমরা অনেক ক্ষতির মধ্যে। এখানে থাকতো তাহলে সার্ভিসগুলো এখানে এনে সহজে আমরা এখান থেকে বিতরণ করতে পারতাম, এতে কৃষকদের জন্য খুবই সুবিধা হতো। কোয়ার্টারটা যদি চালু থাকতো তাহলে আমরা 24 ঘন্টা কৃষকের সেবা দিতে পারতাম। এদিকে কৃষি বিভাগ বলছে ভবনগুলো সংস্কার ও পুনর্নির্মাণের জন্য দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা সময়ে সময়ে প্রায় প্রতি মাসেই আমরা বিভিন্নভাবে এস্টিমেট করে উপজেলা ইঞ্জিনিয়ারের সহায়তা এস্টিমেট করে এটা পুনর্নির্মাণ এবং মেরামতের জন্য আমরা তাগাদা দিয়ে আসছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় মোট 86টি ব্লক সুপারভাইজার অফিস ছিল। সময় সংবাদ, যশোর। ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্টকেও ছাড় দিতে হবে বলে মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে জানান তিনি। এদিন গাজা ইস্যুতে ট্রাম্প বলেন, উপত্যকাটিতে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলি নেবে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% কর আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বুধবার মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। খোলামেলা কথা বলেন ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে। নিজের সিদ্ধান্তের কথা জানান বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে। বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে। জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নেতানিয়াহুকে। চুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী ধাপ কিভাবে এগোবে তাও ইসরায়েলকেই ঠিক করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশের ওপর আরোপিত কর নিয়েও আলোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% কর আরোপ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করবে না তার প্রশাসন। প্রশাসন থেকে আরও কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখনও সেই মেইলের উত্তরে কিছু জানায়নি তাদের খুঁজে বের করা হবে। এদিন ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ছিলেন ইলন মাস্কও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার প্রভাবশালী গোয়েন্দা নেটওয়ার্ক 5 আইস থেকে কানাডাকে সরানোর চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানো সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই এমন পদক্ষেপ নিয়ে তোড়জোড় করছেন পিটার নাভারো। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত। দ্য ফিনান্সিয়াল টাইম বলছে, নাভারো নানাভাবে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন 5 আইস থেকে বের করে দেওয়ার মাধ্যমে কানাডাকে আরও চাপে ফেলা উচিত। যদিও তার এই আইডিয়া ট্রাম্পের মনে ধরেছে কি না তা স্পষ্ট নয়। 5 আইস হলো গোয়েন্দা তথ্য আদান প্রদানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা এই 5 দেশের প্রভাবশালী জোট। কানাডার মন্ট্রিয়ালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডা বাংলাদেশ সলিডারিটির আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল দিনব্যাপী বইমেলা। এবার 13তম বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। এবারের মেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে সঙ্গে নিয়ে মন্ট্রিয়াল থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কানাডার মন্ট্রিয়ালে প্রবাসী বাংলাদেশিদের অমর 21শে উদযাপন। মেরি অ্যানি স্কুলে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ট্রিয়ালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডা বাংলাদেশ সলিডারিটি 13 বছর ধরে আয়োজন করে আসছে বইমেলা। এবারের মেলা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। 21শে যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ গড়ার জন্য ব্যবস্থা করা, সেই ব্যবস্থা আপনারা যে অগ্রগণী ভূমিকা পালন করছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বইমেলাতে আসলে মনে হয় বাংলাদেশের কোনো এক জায়গায় চলে আসছে। সব কিছু বাংলাদেশি, ছোট্ট একটা বাংলাদেশ গড়ে উঠে এই বইমেলার সময়। বইমেলায় কানাডার মন্ট্রিয়াল, অটোয়া, টরন্টো থেকে অংশ নেন শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী। বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি প্রয়াত হেলাল হাফিজকে স্মরণ করে বইমেলার মঞ্চ উৎসর্গ করা হয়। বৈরী আবহাওয়া ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে শত শত বইপ্রেমীর অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তারা সচেষ্ট। দেশ থেকে হাজার মাইল দূরের এই মন্ট্রিয়ালে আমরা এর আগে আরো 12টি 21এর বইমেলা করেছি। আজকে এটি আমাদের 13তম বইমেলা। কানাডা বাংলাদেশ সলিডারিটি মন্ট্রিয়ালের একটি সৃজনশীল সংগঠন শুরু করেছিলাম। আসলে দেশের বইমেলাকে মিস করতাম খুব বেশি, তো ওই জায়গা থেকে আসলে আমি শুরু করেছিলাম। 21এর এই যে রক্ত ঝরা যে মাস, অগ্নি ঝরা যে মাস, চেতনার যে মাস, এটাকে ধারণ করে আমরা এই বইমেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছরের বইমেলাটা একটু ব্যতিক্রম, কেননা যে এই বছরের বইমেলায় আমরা যে স্লোগানটা দিয়েছি যে 52 ধারায় 71,
আমারই বাংলা ভাষা, আমার বাংলাদেশ। বই ছাড়াও শাড়ি গয়না সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শর্মিলা ধরের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করে মন্ট্রিয়াল উদীচী শিল্পী গোষ্ঠী। স্থানীয় শিল্পীরা ছাড়াও এদিন অন্যতম আকর্ষণ রেজওয়ানা চৌধুরী বন্যার গান দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। 13তম কানাডা 21শে বইমেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। কানাডা বাংলাদেশ সলিডারিটির নেতৃবৃন্দ জানান, এই বছর আগস্টে মন্ট্রিয়ালে ফোবানা উৎসবেরও আয়োজন করছেন তারা। সাত সমুদ্র 13 নদীর এপারে কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হলো অমর 21শে বইমেলা। উৎসবের বিভিন্ন আয়োজনে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের মানুষের একটি লক্ষ্য ছিল বাংলা ভাষা এবং সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে বিদেশ বিভূঁইয়ে সমুন্নত রাখা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। পরিকল্পনা এবং প্রস্তুতির অভাবের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আজ পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে এভাবেই নিজেদের পক্ষে সাফাই গাইলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রস্তুতি ছাড়াই শান্তর চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আবার অবান্তর মনে করেন না তিনি। দলে সিনিয়র জুনিয়র তত্ত্বে বিশ্বাসী নন সালাউদ্দিন। বললেন, ম্যাচ ফি সবার সমান, তাই দায়িত্বটাও সমান। হেড কোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদানুবাদের বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে, যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায়, তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ। বললেন, যত দোষ সব বিপিএল এর। হয়তো আমরা প্রিপারেশন নেই, পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশন নিতে হবে। যদি বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে, যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা দিন আরো বেটার করতে পারি। হেড কোচ ফিল সিমন্স বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা। একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেওয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন। কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে। বিষয়টা লেজে গোবরে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে। আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে, এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো সমন্বয় হলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি। জানা গেছে ড্রেসিং রুমে এ নিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ। তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব। তার কথা, টাকা তো সবাই সমান পায়, তাহলে কেন হবে ভেদাভেদ? গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। 11 জন খেলে সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম। শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিকে হয়তো ছিড়বে না এই যাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ফিফা প্রীতি ম্যাচের খবর। বিদ্রোহ করা প্রথম সারির ফুটবলারদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ। গোল মিসের মহড়ায় প্রথম প্রীতি ম্যাচে 3-1 গোলে হেরেছে পিটার বাটলারের দল। পেনাল্টি থেকে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফিদা। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ রিপোর্ট। প্রথম সারির 18 ফুটবলারকে ছাড়া খেলা চারটিখানি কথা নয়। তার উপর সাফ চ্যাম্পিয়নশিপের পাক্কা 4 মাস পর মাঠে নামা। একেবারে ফ্রেশ টিম নিয়ে র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি 132 নম্বরে থাকা দল বাংলাদেশ।
উচ্চতা, ফিটনেস, গতি সব দিক থেকে এগিয়ে আমিরাতের মেয়েরা। তবুও দক্ষিণ এশিয়ার সেরা দলের তকমাধারীরা আগ্রাসী ঢঙে শুরু করে, কিন্তু এলোমেলো আক্রমণে কাজের কাজ হয়নি। ভাগ্যও ছিল না পক্ষে। আইরিনের শট থেকে বল ফেরে পোস্টে লেগে। কিন্তু নিজেদের মাঠে ভুল হয়নি আমিরাতি নারীদের। 18 মিনিটে এলিজাবেথের শট ঠেকাতে ব্যর্থ গোলকিপার ইয়ারজান। 1-0 পিছিয়ে পড়ে বাংলাদেশ। সমতায় ফিরতে মরিয়া সফররতদের হতাশ করে 28 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিয়া। গ্যালারির গোটা বিশেক বাংলাদেশি সমর্থকদের আনন্দের উপলক্ষ আসে 34 মিনিটে। পেনাল্টি থেকে স্কোর লাইন 2-1 করেন অধিনায়ক আফিদা। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে পিটার বাটলারের দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা রিপারা। উল্টো 74 মিনিটে নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি ইউএইর লিড 3-1 করেন জর্জিয়া। এরপর আরও সুযোগ তৈরি করেছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফররতদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজের কাজ করতে পারেনি বাংলাদেশ দল। 3-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সাবিনা সানজিদাদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন কোচ পিটার বাটলার। ডিবক্সের সামনে তালগোল পাকিয়ে ফেলা কিংবা ফিনিশিংয়ে দুর্বলতা, বাংলাদেশ দলের কোনো কিছুই হয়নি ঠিকঠাক। তবে ইয়াং ফুটবলারদের যাচাই করে নেয়ার সুযোগ পেয়েছেন কোচ, এটুকুই স্বস্তি। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। প্রস্তুত সংসদ ভবনের এলডি হল। গুরুত্ব পাবে সংসদ নির্বাচন। দলের কাছে প্রত্যাশা তুলে ধরবেন তৃণমূলের নেতারা। নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু। পদ নিয়ে উত্তেজনা, হাতাহাতি। কমিটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। সমস্যা সমাধানে 2 দিনের কর্মসূচি ঘোষণা। এবং অনিরাপদ রাতের ঢাকায় যৌথ বাহিনীর টহল, মোড়ে মোড়ে তল্লাশি। নগরবাসীর সহযোগিতা চাইলেন ডিএমপির ডিবি প্রধান। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।